ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি তোমাদের যেমনটি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে 30 তারিখ থেকে আর 6 পর্যন্ত প্রত্যেক দিন একটা করে ভিডিও আসবে। লাস্ট ল্যাব সিরিজ, যেহেতু এবছর তেমন বেশি ক্লাস করানো হয়নি কিছু অসুবিধার কারণে, তো আজকের দ্বিতীয় ক্লাস, সেই ক্লাসে তোমরা পাবে হেলথ অ্যাপটিটিউডের মক টেস্ট। এটা একদম নতুন অ্যাড হয়েছে এবং এবছর কিন্তু র্যাঙ্ক ডিসাইডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চলো শুরু করা যাক। তো আমি একটাই কথা বলবো হেলথ অ্যাটিটিউডের জন্য, সেটা হচ্ছে হেলথ অ্যাটিটিউড কিন্তু একটা উপস্থিত বুদ্ধির ব্যাপার। বায়োলজির যে সেকশনটা আছে সেই সেকশনটা বাদে, অর্থাৎ অ্যানাটমি ফিজিওলজির যে টপিকটা আছে ওই টপিকটা তোমরা তো বায়োলজি থেকেই পেরেই যাবে, কিন্তু বাকি যে কোশ্চেন গুলো হবে সেগুলো কিন্তু বেসিক্যালি একটু বুদ্ধি খাটালেই পেরে যাবে ঠান্ডা মাথায়। ঠিক লজিক্যাল রিজনিং এর মতোই একটা পার্ট, কিন্তু একটু হায়ার লেভেলে। চলো, তো এই একটা টার্গেট আছে জেনপাস 2026-এর জন্য, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক তারপরেই দেখো অলরেডি আমাদের কিন্তু বায়োলজির মক টেস্ট হয়ে গেছে। আজকের আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে হেলথ অ্যাপটিটিউড। এটা কিন্তু আজকের আমাদের স্টার্ট হবে। ঠিক আছে, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের আমরা এই পোর্শনটা করব। ঠিক আছে, এটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। চলো, প্রথম প্রশ্ন আছে, কোন রোগগুলো জুনোটিক অর্থাৎ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কি বললাম যে একটু মাথা ঠান্ডা রেখে কিন্তু ভাবলে উত্তর কিন্তু তোমরা করতে পারবে। দেখো, তো রেবিস রোগ সম্বন্ধে তোমরা জানো, অ্যানথ্রাক্স সম্বন্ধেও জানো, টিউবারকিউলোসিস, প্লেগ, এগুলো সবগুলোই কিন্তু অ্যাকচুয়ালি জুনোটিক রোগ। সবগুলোই অ্যাকচুয়ালি জুনোটিক ডিজিজ, কারণ এগুলো সবগুলোই প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়। তো এখানে বেসিক্যালি মনে রাখবে কোনটা, জু থেকে তোমরা মনে রাখবে যে প্রাণী, এই প্রাণী থেকে যে রোগগুলো ছড়ায় সেগুলোকে আমরা জুনোটিক রোগ বলি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সবগুলো। চলো, পরবর্তী প্রশ্নে, হুইচ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কমনলি কজেস মাসেল ক্র্যাম্প? অর্থাৎ নিচে যে ইলেকট্রোলাইট গুলো দেয়া আছে তার কোনটা কম হলে বা ইমব্যালেন্স হলে সাধারণত মাসেল ক্র্যাম্প হয়? সেটা দেখো, উচ্চ ক্যালসিয়াম, নিম্ন পটাশিয়াম, উচ্চ সোডিয়াম, উচ্চ গ্লুকোজ। তো গ্লুকোজের সঙ্গে মাসেলের তেমন কোনো সম্পর্ক নেই, এটা আমরা কেটে দিতে পারি। উচ্চ সোডিয়াম, যদি সোডিয়াম উচ্চ থাকে তাহলে খুব একটা সমস্যা হওয়ার বিষয় নয়, ক্র্যাম্প হবে না, তাহলে এটাও কেটে দিলাম। ক্যালসিয়ামের সঙ্গেও হচ্ছে না, তাহলে হচ্ছে নিম্ন পটাশিয়াম, যেটাকে মেডিকেল পরিভাষায় বা চিকিৎসাগত পরিভাষায় হাইপোক্যালেমিয়া বলা হয়। ঠিক আছে, হাইপোক্যালেমিয়া বলা হয়। চলো, পরবর্তী প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ বাল নেক অ্যাপিয়ারেন্স? বেসিক্যালি ঘাড়ের যে লসিকা গ্রন্থিগুলো আছে সেগুলোতে কিছু একটা তোমার ডিসঅ্যাপিয়ারেন্সই হয় বা কোনো একটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট অবস্থার সৃষ্টি হয়, সেটাকে আমরা বাল নেক অ্যাপিয়ারেন্স বলি। তো বাল নেক অ্যাপিয়ারেন্স যেটাখানে দেখা যায় সেটা হচ্ছে কিন্তু ডিপথেরিয়ার ক্ষেত্রে। ডিপথেরিয়া রোগে আমরা এই পার্টিকুলার ঘটনাটা দেখতে পাই। চলো, পরের প্রশ্ন, যকৃতের কাজ কোনগুলো? এটা কিন্তু বায়োলজি থেকেই প্রশ্নটা তোমাদের পারা উচিত। তো যকৃতের বাইল সিক্রেশন যকৃতের কাজ, গ্লাইকোজেন সঞ্চয়, অবশ্যই গ্লাইকোজেন সঞ্চয় করে গ্লাইকোজেনেসিসের মাধ্যমে। ডিটক্সিফিকেশন, অবশ্যই ডিটক্সিফিকেশন করে। আচ্ছা, আরবিসি ধ্বংস করে কুফার সেল, কুফার সেলের ওখানে আরবিসি ধ্বংস হয়, কুফার সেল, এটাও তোমাদের জানা উচিত। তো কি হচ্ছে, উত্তর হয়ে যাচ্ছে কিন্তু সবগুলো, সবগুলোই কিন্তু যকৃতের কাজ। এটা তোমরা বায়োলজিতে ক্যাটাগরি 2 তে পেতেই পারো বা হেলথ অ্যাপটিটিউডে পেতে পারো। ঠিক আছে, আবার বলছি হেলথ অ্যাপটিটিউড কিন্তু একটু মাথা খাটালেই চলে আসবে, একটু মাথা খাটাতে হবে জাস্ট। এবার বলেছে কোন রোগগুলো বায়ুবাহিত রোগ? দেখো, টিউবারকিউলোসিস বায়ুবাহিত রোগ, মিজেল বায়ুবাহিত রোগ, ইনফ্লুয়েঞ্জা বায়ুবাহিত রোগ। বেসিক্যালি বায়ুবাহিত রোগ বলতে গেলে অ্যাকচুয়ালি তোমরা ড্রপলেট ইনফেকশনটা ভেবে নেবে, যে ড্রপলেট ইনফেকশন যে যে রোগে হয় সেগুলো এয়ারবোর্ন অথবা বায়ুবাহিত রোগ। একমাত্র টাইফয়েড এখানে যেটা আছে, টাইফয়েডটা কিন্তু বায়ুবাহিত রোগ নয়, কারণ এটা ফেসিও ফিকাল হয়। ঠিক আছে, তো বেসিক্যালি 1, 2, 3 অর্থাৎ অপশন বি। চল, হুইচ কন্ডিশন রেজাল্ট ফ্রম এ ডেফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর 8? অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর 8 এর অভাবে কোন রোগ হয় সেটা কিন্তু জানতে চেয়েছে। দেখো,
ক্লটিং ফ্যাক্টর 8 এটা কিন্তু তোমরা ক্লাস 10-এও পড়েছো অনেকে, ঠিক আছে, 11-এও পড়েছো। তো এটা অত্যন্ত সহজ সরল একটা প্রশ্ন এবং এটাও কিন্তু বায়োলজি পোর্শন থেকে তোমাদের প্রশ্নটা কিন্তু দেয়া হয়েছে। তাহলে ক্লটিং ফ্যাক্টর 8 এটাকে কি বলবো আমরা? হিমোফিলিয়া এ বলবো। এবার এই যে লিউকেমিয়া রোগটা, এটা একটা ব্লাড ক্যান্সার, টাইপ অফ ব্লাড ক্যান্সার, ঠিক আছে। তারপর এটা একটা অটোজোমাল ডিজিজ, এটা একটা অটোজোমাল ডিজিজ। আর এই পার্টিকুলার ঘটনাটা এটা হচ্ছে এই তোমার রক্ত যে একদম যে থিক যে ব্লাড ভেসেল আছে, সেখানে কোনো কারণে যদি লিকেজ হয়, তাহলে একদম ওই আমাদের স্কিনে একটু লাল লাল দাগ হয়, রক্ত জমাট বেঁধে যায় হঠাৎ হঠাৎ করে, এগুলোকে আমরা পারপিউরা বলি, ঠিক আছে। সব পরের প্রশ্নে চলে আসি। দা উইন্ডো পিরিয়ড, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরে হেলথ অ্যাপটিটিউডের জন্য। উইন্ডো পিরিয়ড, ঠিক আছে, যারা আমাদের হেলথ অ্যাপটিটিউডের বই নিয়েছো প্রত্যেকেই জানো যে এরকম অনেক প্রশ্ন কিন্তু বইটাতে রয়েছে। প্রত্যেকটা টপিকের 50টা করে প্রশ্ন আছে। ডাব্লিউবিজেই যে টপিক গুলো দিয়েছে সেই টপিকের কিন্তু 50টা প্রশ্ন কিন্তু রয়েছে পার টপিকে, ঠিক আছে। চলো, যদি এখন বইটা নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো উইন্ডো পিরিয়ড যে শব্দটা, সেটা বেসিক্যালি এইচআইভি সংক্রমণের সঙ্গে যুক্ত। তার কারণ হচ্ছে এইচআইভির যখন প্রথম টেস্ট হয়, তারপর থেকে একটা পিরিয়ড থাকে 90 দিনের পিরিয়ড, সেই পিরিয়ডটাকে আমরা কি বলি? সেই পিরিয়ডটাকে আমরা, এই পিরিয়ডের আমি ডেটা লিখে দিচ্ছি, 90 ডেজ, ঠিক আছে। একটু দাঁড়াও, পেটটা অসুবিধা হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। এই ডেট যে পিরিয়ডটা সেটা কিন্তু আমাদের 90 ডেজ হয়, ঠিক আছে। 90 ডেজ, এটাও তোমাদের প্রশ্ন আসতে পারে যে কত দিনের থাকে উইন্ডো পিরিয়ডটা। 90 দিনের উইন্ডো পিরিয়ড হয়। চলো, 8 নম্বর প্রশ্ন। কোন হরমোন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমা? এটাও কিন্তু বায়োলজি থেকেই প্রশ্ন, হরমোন চ্যাপ্টার থেকে প্রশ্ন। এরকম কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন তোমরা ডিরেক্ট বায়োলজি থেকে পেয়ে যাবে 20টার মধ্যে। তো এটা মোটামুটি সবাইয়েরই জানা। এটার উত্তর হবে ক্যালসিটোনিন। এটার উত্তর হবে ক্যালসিটোনিন। এবার যদি বলে যে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি করে কোনটা, তখন উত্তর কি হবে? তখন উত্তর হবে কিন্তু প্যারাথরমোন। প্যারাথরমোন হচ্ছে ক্যালসিয়ামের মাত্রাটা বৃদ্ধি করিয়ে দেয়, আর ক্যালসিটোনিন মাত্রাটা কমিয়ে দেয়। চলো, during CPR, the correct in adult single rescuer is compression to ventilation ratio. প্রাপ্তবয়স্ক রোগীর যখন সিপিআর করার সময় একজন যে উদ্ধারকারী জন্য সঠিক কম্প্রেশন আর ভেন্টিলেশন অনুপাতটা কত? এটা থিওরিটিক্যাল একটা বিষয়। এটা 30:2 হয়, আর এটা হয় হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে। 15:2 সেটা হচ্ছে চাইল্ডদের ক্ষেত্রে। চলো, পরের প্রশ্ন। নিচের নিম্নের কোনটি প্রাইমারি হেলথ কেয়ারের উপাদান নয়? প্রাইমারি হেলথ কেয়ার মানে হচ্ছে একটা স্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে তোমার একটা বেসিক ট্রিটমেন্ট হবে। তাহলে সেখানে তোমাকে হেলথ এডুকেশন দেয়া হতে পারে, নিরাপদ জল সরবরাহ সেখানে থাকতেই হবে, মাতৃ ও শিশু সেবা সেখানে হতে হবে, কিন্তু সেখানে ব্যয়বহুল তৃতীয় স্তরের চিকিৎসাটা হবে না, ঠিক আছে। তাহলে উত্তর কি হলো? সি। দেখো, তুমি যদি এটা নাও জানো, জাস্ট তুমি যদি এটা বলো যে প্রাইমারি মানে হচ্ছে কি, প্রাইমারি মানে হচ্ছে একদম প্রিমিটিভ একটা পার্ট, তাহলে প্রিমিটিভ পার্টে নিশ্চয়ই এক্সপেন্সিভ কেয়ার তোমার হবে না, ব্যয়বহুল চিকিৎসা নিশ্চয়ই হবে না। তাই কি বলছি? মাথা ঠান্ডা রাখলে হেলথ অ্যাপটিটিউডে তুমি কিন্তু 20-তে 20 স্কোর করতে পারবে, এবং হেলথ অ্যাপটিটিউডে কিন্তু এবছর খারাপ করে দেবে, আবার বলছি। চলো, পরের প্রশ্নে চলে আসি আমরা। এ পেশেন্ট উইথ ব্লাড প্রেশার 90/70 mm of Hg is said to have, তাহলে এটা হচ্ছে তোমার নিম্ন রক্তচাপ, এটা নিম্ন রক্তচাপ। উচ্চ রক্তচাপটাও প্রশ্ন আসতে পারে। উচ্চ রক্তচাপটা এখন ধরা হয় 140/90, সেটাকে আমরা এখন হাইপার টেনশন ধরি। সাধারণ যেটা তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো, তাই সেটা আমি এখানে আর ডিকোড করলাম না। তাহলে এটা হচ্ছে হাইপো। হাইপো মানে হচ্ছে কি? হাইপো মানে হচ্ছে কম, আর হাইপার, হাইপার মানে হচ্ছে বেশি, ঠিক আছে। চলো, পরের প্রশ্ন। হুইচ পার্ট অফ দ্য ব্রেন মেনটেন্স পশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম? দেহের ভারসাম্য ও ভঙ্গি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? এটা সবার জানা, এটা আমাকে কমেন্ট করো। এটা তোমাদের প্রত্যেকেরই জানা, ঠিক আছে। এটা হিউম্যান ফিজিওলজির প্রশ্ন, এবং অলরেডি তোমাদের হিউম্যান ফিজিওলজির ক্লাস করিয়েছি, সেখানে কিন্তু এই প্রশ্নটা অনেকবার করিয়েছি, তো আমাদের কিন্তু কমেন্ট করতে হবে। চলো, দ্য ইনকিউবেশন পিরিয়ড ইজ ডিফাইন্ড অ্যাজ, অর্থাৎ ইনকিউবেশন পিরিয়ড বলতে বোঝায়, এটা ক্লাস 12-এ যারা
4th সেমিস্টার পরীক্ষা সবে সবে দিয়েছো, প্রত্যেকেই যেটা জানা, যেটা হচ্ছে টাইম বিটুইন ইনফেকশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটম। অর্থাৎ একটা কোনো প্যাথোজেন দ্বারা তুমি আক্রান্ত হয়েছো এবং সেই আক্রান্ত হওয়া থেকে আর সেই রোগের সিমটমটা প্রকাশ পাওয়ার মধ্যে যে সময়কালটা, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলবো। বিভিন্ন রোগের জন্য ইনকিউবেশন পিরিয়ড কিন্তু বিভিন্ন হয়, তবে এডস এর ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা কিন্তু অনেকটা বেশি হয়, এটা একটু মাথায় রাখবে। চলো, বলেছে যে কোন বার্নে ব্লিস্টার হয়, অর্থাৎ ফোসকা পড়ে, মানে কোন ধরনের পোড়ার ক্ষেত্রে আমরা ফোসকা দেখতে পাবো, এটা কিন্তু আমাদের বলেছে। দেখো, 1st ডিগ্রি বার্ন, 2nd ডিগ্রি বার্ন, 3rd ডিগ্রি বার্ন, আর একটা হচ্ছে 4th ডিগ্রি বার্ন। তো যেটা 1st ডিগ্রি বার্ন, এখানে কিন্তু ফোসকাটা পড়ে না, এখানে রেডনেস হয়, এখানে একটা লাল লাল ভাব আমরা দেখতে পাই, এই জায়গাটায় ফোসকা পড়ে। উত্তর হয়ে যাবে অপশন বি। এবং এখানে একটা কিন্তু পার্শিয়াল থিকনেস দেখতে পাই, একটা পার্শিয়াল থিকনেস দেখতে পাই আমরা। আবার যখন আমরা 3rd ডিগ্রিতে চলে আসবো, এখানে এই থিকনেসটা পার্শিয়ালের জায়গায় কি হয়ে যাবে? ফুললি থিকনেস হয়ে যাবে, ফুললি থিকনেস। আবার যখন 4th ডিগ্রি বার্ন হবে, তখন ইনজুরিটা কিন্তু একদম নিচের দিকে, অর্থাৎ একদম ডিপলি হবে। ইনজুরিটা কোথায় গিয়ে পৌঁছবে? টিস্যুতে গিয়ে পৌঁছবে, একদম টিস্যুতে হবে, বোন ইনজোর্ড হবে। তো মোটামুটি তোমাদের যত যে পোড়ার যে বিষয়গুলো আছে, যদি তোমাদের এই ফোসকা না পড়ে বলে পার্শিয়াল থিকনেস কোথায়, সেটাও 2nd ডিগ্রি হলো। যদি বলে ফুললি থিকনেস কোথায় হচ্ছে, তোমার 3rd ডিগ্রিতে হচ্ছে। যদি বলে যে টিস্যু একদম ইনজোর হয় কোথায়, 4th ডিগ্রিতে হচ্ছে। তো রেকর্ডেড ক্লাস ঠিক কথা, কিন্তু সবকিছুর একদম কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে, যেটা অন্য কোনো জায়গায় তুমি পাবে না, এবং ফ্রিতে তো পাবেই না। চলো, পরের পার্টে আমরা চলে আসি। এইচআইভি ট্রান্সমিটেড থ্রু, এটা সবাই আমরা জানি, এইচআইভি একটা এসটিডি, এইচআইভি একটা এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো মশার কামড়ে তো হবেই না। শেয়ারিং ইনফেক্টেড নিডলস, হ্যাঁ এটাতেই হবে। ক্যাজুয়াল টাচে হয় না, এয়ার ড্রপলেটে হয় না। এগুলো কিন্তু ভ্রান্ত ধারণা, এখনো অনেক জায়গায় ধারণাগুলো কিন্তু মেনে চলা হয়। অর্থাৎ এডস হলে বা এডস যদি কারোর থাকে, তার সঙ্গে কেউ মিশতে চায় না, তার সঙ্গে হ্যান্ডশেক করতে চায় না। হ্যান্ডশেক করাতে কিন্তু কোনো অসুবিধা নেই, শুধুমাত্র শেয়ারিং ইনফেক্টেড নিডলস বা তার জন্য যদি তার বডি ফ্লুইড কোনো কারণে কোনো জায়গায় থেকে থাকে, সেখান থেকে কিন্তু হতে পারে। তাই অবশ্যই করে চেষ্টা করবো যে বডি ফ্লুইডটা এড়িয়ে চলা। চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি। হুইচ ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ রাইস ওয়াটার স্টুল? তো বেসিক্যালি এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরকম প্রশ্ন তোমরা কিন্তু হেলথ অ্যাপটিটিউডে পেতেই পারো। তো দেখো, ডিসেন্ট্রিতে তো আমরা আমাশয় বলি, সেখানে আমরা স্টুল পাই, কিন্তু সেখানে আমরা রাইস পাবো না। ঠিক আছে, চলো, এটা হচ্ছে না। উত্তর হবে এটা, কলেরা। কলেরার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একদম রাইস পাওয়া যাচ্ছে, ওয়াটার পাওয়া যাবে, ওটা এক্সেসিভ স্টুল হয়। চলো, পরের প্রশ্ন। হাউ অফেন শুড এ পারসন আইডিয়ালি ব্রাশ দেয়ার টিথ ফর গুড ওরাল হাইজিন? তো এটা হাইজিন যেটা আছে, হাইজিনেশন যে টপিক ছিল, সেখানের একটা প্রশ্ন। এটা সবাই জানে, এটা বাচ্চারা বাচ্চারাও বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরাও জানে। টিভিতে প্রচুরবার অ্যাড হয়, বিভিন্ন মাজনের অ্যাড দেওয়ার সময় বলে, ব্রাশের অ্যাড দেওয়ার সময় বলে। তাই আমি কি বলছি, যে এর জন্য তোমাকে হেলথ অ্যাপটিটিউড যে পড়াশোনা করতে হবে তা কিন্তু না, একটু বুদ্ধি থাকলেই পারা যাবে, টুয়াইস এ ডে। চলো, পরের প্রশ্ন। ভেক্টর বর্ন ডিজিজ লাইক ম্যালেরিয়া ক্যান বি প্রিভেন্টেড বাই, অর্থাৎ ম্যালেরিয়ার মতো যে ভেক্টর বাহিত রোগগুলো হয়, সেগুলো কি করে প্রতিরোধ করা যেতে পারে? প্রপার ড্রেনেজ সিস্টেম আর রিমুভিং স্ট্যাগনেন্ট ওয়াটার, অর্থাৎ প্রপার নদী নালা যে বা নালা যে বিষয়গুলো আছে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে, এবং যে জমা জল সেগুলোকে সরিয়ে দিতে হবে। তাহলে অপশন এ। চলো, পরবর্তী প্রশ্ন 19। এ বেসিক ট্রিটমেন্ট, বেসিক মানে হচ্ছে একদম প্রাথমিক, যেটা প্রাথমিক চিকিৎসা, বেসিক ট্রিটমেন্ট প্রোটোকল ফর ব্যাকটেরিয়াল ইনফেকশন। ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে বেসিক ট্রিটমেন্ট অ্যান্টিব্যাকটেরিয়া দিতে হবে, অ্যান্টিবায়োটিক। তাহলে অ্যান্টিব্যাকটেরিয়া মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক। দেখো, অ্যান্টিবায়োটিক অপশনে আছে, অপশন বি তে রয়েছে। চলো, পরের প্রশ্ন। হুইচ টেস্ট ইজ কমনলি ইউজ টু ডায়াগনোসিস টাইফয়েড? তো এইটা আমরা করব এলিজা, এডস এর জন্য এলিজার পুরো নাম জিজ্ঞেস করতে পারে। এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে, এটা হচ্ছে পুরো নাম। ওয়াইডাল টেস্টটা হচ্ছে আমাদের যেটা কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেনের উত্তর এটা, টাইফয়েডের জন্য। বায়োপসিটা বেসিক্যালি আমাদের ক্যান্সারের জন্য টেস্ট করা হয়। তো ইসিজি তো একটা মেশিনারি, এটা কোনো তোমার টেস্ট নয়। ঠিক আছে, বা হার্টের কোন রোগের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি এই টেস্টটা। চলো, তাহলে উত্তর কি হলো? উত্তর হয়ে গেল অপশন বি।
চলো তাহলে আমরা একটা পর স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী অর্থাৎ দুটো মক টেস্ট পাচ্ছ। জীবাণু কার্যকরভাবে দূর করতে কমপক্ষে কত সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া উচিত? দেখো, এই প্রশ্নটা মোটামুটি জানি সবাই করতে পারবে, আশা করি সবাই করবেও। যখন তোমরা প্রিমিয়ারটা দেখবে অবশ্যই কিন্তু প্রিমিয়ারটা দেখো এবং উত্তরটা করার চেষ্টা করো। মিউট করে দেখতে পারো যাতে তুমি উত্তরটা না সঙ্গে সঙ্গে বুঝে যাও। তো বেসিক্যালি এটা আমি বলবো যেটা হচ্ছে, তোমরা একটা অ্যাড দেখে থাকবে, একটা নির্দিষ্ট কোম্পানির সোপের অ্যাড, সেখানে বাচ্চাদের নিয়ে অ্যাড করা হয়েছিল বান্টি তেরা সাবান স্লো কেয়ার। ঠিক আছে, তো বেসিক্যালি এখানে ওই পার্টিকুলার জায়গাতেই কিন্তু ওই যে পার্টিকুলার অ্যাডটা ছিল সেখানে কিন্তু ইনফরমেশনটা দেয়া ছিল, এটা কিন্তু 20 সেকেন্ডের জন্য। 20 সেকেন্ডের জন্য কিন্তু তোমাকে হাতটা ধুইতে হবে, তবেই কিন্তু কার্যকরভাবে জীবাণু যাবে। এটা স্বাস্থ্য নির্দেশিকা, আমরা সবসময় স্বাস্থ্য নির্দেশিকা মানিও না। চলো পরে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম অনুযায়ী ডায়পারের মতো স্যানিটারি বর্জ্য ফেলার জন্য কোন রঙের ডাস্টবিন নির্দিষ্ট করা হয়েছে? দেখো, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কিন্তু এখানে আমাদের উল্লেখ করে দিয়েছে। তাহলে উত্তরে যাবে রেড বিন বা লাল যে কালারের হয়। তারপর টিউবারকিউলোসিস, যেটা প্রাইমারিলি আমরা টিবি নামে বলি, ইজ প্রাইমারিলি ট্রান্সমিটেড ফ্রম ইনফেক্টেড পারসন টু এ হেলদি পারসন থ্রু হুইচ অফ দ্য ফলোইং রুটস। আচ্ছা, বলছে যে টিবি প্রধানত সংক্রমিত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তিতে কোন মাধ্যমে ছড়ায়? বায়ুবাহিত, ড্রপলেট নিউক্লিয়াস বা করার মাধ্যমে ছড়ায়। এটা তো তোমার দূষিত জল থেকেও নয়, মসকিউটো থেকেও নয়, ডাইরেক্ট স্কিন কন্ট্যাক্টের মাধ্যমেও ছড়ায় না। তাহলে 23-এর উত্তরে যাবে অপশন বি। চলো পরের প্রশ্ন। আহ প্রোভাইডিং ইমিউনাইজেশন অর ভ্যাকসিনেশন টু চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওম্যান ফলস আন্ডার হুইচ লেভেল অফ ডিজিজ প্রিভেনশন? অর্থাৎ গর্ভবতী মহিলা এবং শিশুদের যে টিকাকরণ প্রদান সেটা রোগ প্রতিরোধের কোন স্তরের অন্তর্গত? একদম প্রাইমারি স্তর, প্রাইমারি প্রিভেনশন। চলো তারপর, ইন দ্য কনটেক্সট অফ ডিজিজ ট্রান্সমিশন কন্টামিনেটেড inanimate object like soil, cloth, toys and door handles are known as। রোগ সংক্রমণের ক্ষেত্রে দূষিত প্রাণহীন বস্তু যেমন নোংরা কাপড়, খেলনা, দরজার হাতল যা জীবাণু বহন, তাদেরকে আমরা কি বলবো? ফোমাইট। প্রাণ যদি না থাকে এবং তারা যদি রোগ বহন করে তখন তাদেরকে আমরা ফোমাইট বলি। ঠিক আছে, চলো পরের পার্ট চলে আসি। What is the primary public health purpose of boiling drinking water for 5 to 10 minutes? অর্থাৎ পানীয় জল 5 থেকে 10 মিনিট ফোটানোর প্রাথমিক জনস্বাস্থ্যগত উদ্দেশ্য কি? পাবলিক হেলথ যেটা টপিক ছিল সেখানকার একটা প্রশ্ন। টু ডিস্ট্রয় প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড সিস্ট। দেখো, বুদ্ধি থাকলেই পেরে যাবে যে জল ফোটানো হচ্ছে কি জন্য। জল ফোটানো হচ্ছে তার ভিতরে জীবাণু মেরে ফেলার জন্য। জীবাণু বলতে ব্যাকটেরিয়ায় পেতে পারি আমরা। চলো 27 নম্বর, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য খাদ্য তালিকায় কোন পরিবর্তনটি বিশেষভাবে সুপারিশ করা হয়? তো হাই ব্লাড প্রেশারের, ইনক্রিজিং সুগার ইনটেক না, রিডিউসিং হচ্ছে এটা, না হচ্ছে রিডিউসিং সল্ট, এইটা হবে উত্তর। রিডিউসিং সল্ট, সোডিয়াম ইনটেক অর্থাৎ লবণ আর সোডিয়ামের ব্যবহারটা যদি কমিয়ে দেওয়া যায়। এটা মোটামুটি বাড়িতে তোমার হাই ব্লাড প্রেশারের যদি কোনো রোগ থেকে থাকে, তাকে নিয়ে তুমি যদি ডাক্তারখানায় কোনোদিন গিয়ে থাকো, সেখানে কিন্তু তুমি সেটা থেকে জানতে পারবে, তাহলে তোমার বই পড়ার দরকার পড়বে না। আমি তাই বারবার বলছি যে লজিক্যাল রিজনিং বাদ দিয়েছিল বলে অনেকেই কান্নাকাটি শুরু করেছিল, নতুন একটা সিলেবাস কি করে কমপ্লিট করবো, হ্যানা ত্যানা অনেক ইউটিউব চ্যানেল থেকে বলেছিল যে এর জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত। কিন্তু লজিক্যাল রিজনিং এর থেকেও অত্যন্ত সহজ সরল একটা কিন্তু সাবজেক্ট হচ্ছে পার্টিকুলার এই হেলথ অ্যাপটিটিউড। এবার পরীক্ষা পিছনোর ব্যাপারটা যেটা, সেটা কিন্তু বোর্ড চাইলেই কিন্তু পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতো। তার কারণ আইআইএসইআর এর সঙ্গে কিন্তু পরীক্ষার একটা ক্ল্যাশ হয়ে গেছিল, সেটা আগে থেকে আইআইএসইআর কিন্তু ডিক্লেয়ার করেছিল যে তারা 7 জুন পরীক্ষা নিচ্ছে। আমি সিইউটির কথা বাদ দিলাম কারণ সিইউটি পরে ঠিক করেছে, পোস্টপোন করার পর পরে ঠিক করেছে, তার আগে কিন্তু জেনপাস বলে দিয়েছিল। তবে আইআইএসইআর এর সঙ্গে যে ক্ল্যাশটা হয়েছিল সেটা থেকে সরে আসার জন্য কিন্তু ডাব্লিউবিজেই বোর্ড চাইলেই পরীক্ষাটা পিছোতে পারতো বাচ্চাদের কথা ভেবে, কিন্তু তারা ভাবেনি, তাই পরীক্ষা পিছোয়নি। চলো, আমাদের করার কিচ্ছু নেই, কদিন পরেই পরীক্ষা, পড়াশোনা করতে হবে। দা ক্লাসিক সিমটমস অফ ডায়াবেটিস মেলিটাস ইনক্লুড পলিইউরিয়া, যেটাকে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন বলে, পলিডিপসিয়া, এক্সেসিভ থার্স্ট অর্থাৎ অতিরিক্ত তেষ্টা বা তৃষ্ণা পাওয়া, তার সঙ্গে আর একটা কি থাকে, এটাকে 3P ডিজিজ বলে বা ডায়াবেটিস মেলিটাসকে। তাহলে 3P যদি হয় তাহলে অটোমেটিক্যালি আমার সি আর ডিটা বাদ চলে যাচ্ছে। ফোটোফোবিয়া, ফিয়ার অফ লাইট না, পলিফেজিয়া বা পলিফ্যাগিয়া বলতে পারো,
এক্সেসিভ হাঙ্গার অর্থাৎ অতিরিক্ত খিদে পাওয়া। তাহলে উত্তর কি হলো? অপশন এ। চলো, হুইচ লেভেল অফ হেলথ কেয়ার প্রোভাইডস হাইলি স্পেশালাইজড কেয়ার লাইক নিউরোসার্জারি অর অর্গ্যান ট্রান্সপ্লান্ট? মানে কোন স্তরে স্বাস্থ্য পরিষেবাতে আমরা নিউরোসার্জারি বা অঙ্গ প্রতিস্থাপনের মতো একটা বিশেষিত মানে একটা স্পেশাল কেয়ার পাবো? কোন স্তরে? টারশিয়ারি স্তরে। কোথায়? টারশিয়ারি স্তরে। মানে বুঝতেই পারছো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, প্রিমিটিভ যে কটা দেয়া আছে তার মধ্যে সব থেকে হাই কে? টারশিয়ারি, মানে 3 নম্বর ধাপ। চলো, দা প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, যেটাকে PMSSY বলে, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে ওপেনিং নিউ এইমস অ্যান্ড আপগ্রেডিং মেডিকেল কলেজেস। চলো, 31. Pernicious anemia is caused by a deficiency of which vitamin? এটাও তোমাদের জানা, এটাও বায়োলজির একটা প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন। উত্তর হবে কিন্তু ভিটামিন B12। চলো, 32 নম্বর প্রশ্ন। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ইজ ক্যারেক্টারাইজড বাই, অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের বৈশিষ্ট্যটা কি? রিকারিং আনওয়ান্টেড থট অ্যান্ড রিপিটেটিভ বিহেভিয়ার্স, অর্থাৎ অপশন বি। অপশন বি। ঠিক আছে, এটা কিন্তু খুব একটা বাজে ডিসঅর্ডার, সব সময় আসে না, মাঝে মধ্যে আসে, এবং যেটা কিন্তু প্রচুর তোমার হাইপার করে দেয় সেই পার্টিকুলার ব্যক্তিটাকে। চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি। রিভাইজড ন্যাশনাল টিউবারকিউলোসিস কন্ট্রোল প্রোগ্রাম, যেটা RNTCP আগে নাম ছিল, 2020 আগে পর্যন্ত, 2020-তে নামটা চেঞ্জ করা হয়, হয়ে নাম দেয়া হয় ন্যাশনাল টিবি এরাডিকশন প্রোগ্রাম, যেটাকে শর্ট ফর্মে NTEP বলে। চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি। হুইচ ভ্যাকসিন ইজ গিভেন এট বার্থ আন্ডার UIP? তাহলে UIP একটা নিশ্চয়ই পুরো নাম আছে। কি নাম? ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলেও আসতে পারে। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। ইমিউনাইজেশন প্রোগ্রাম। ঠিক আছে, তা তোমরা লিখে নিতে পারো। এই পিডিএফটা আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। আগের দিনের যে ক্লাস, সেই ক্লাসের পিডিএফও কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি। এটা চালু হয়েছিল কবে? এটা চালু হয়েছিল কিন্তু 1985, অর্থাৎ 1985 সাল থেকে। 1985 সাল থেকে। তাহলে এইটা অনুযায়ী জন্মের সময় কোন কোন টিকা দেওয়া হয়? ভ্যাকসিন ইজ গিভেন এট বার্থ, BCG দেওয়া হয়, OPV0 দেওয়া হয়, হেপাটাইটিস বিও দেওয়া হয়, অর্থাৎ অল অফ দিস। চলো, আমরা চলে আসি 35-এ। ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন, ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই হুইচ রুট? অর্থাৎ ওপিভি কোন পথে দেয়া হয়? তুমি ওপিভির যদি পুরো নাম জানো, যে ওরাল, ওপিভির ও থেকে যে ওরাল হয়, ওরাল পোলিও ভ্যাকসিন, তাহলে ওরাল মানে আশা করি ক্লাস 12-এ যারা পড়ছো তারা ওরাল মানে জানো। বা যদি আরো শর্টকাটে জানতে চাও, ওরাল মানে তুমি তো মৌখিক পরীক্ষা ছোটবেলায় দিয়েছো, তো কি বলা হতো? যে ওরাল পরীক্ষা আছে আমার। তাহলে কি হবে? মুখের মাধ্যমে। এবার এই যে ইন্ট্রামাসকিউলার, এটা কি? এটা দেয়া হয় IPV। ঠিক আছে, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। ত্বকের মাধ্যমে কি দেয়া হয়? ত্বকের মাধ্যমে দেয়া হয় হচ্ছে BCG। এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। চলো, পরের প্রশ্নে আমরা চলে আসি। ডিপিটি ভ্যাকসিন প্রোটেক্ট অ্যাগিনেস্ট, অর্থাৎ ডিপিটি কোন কোন রোগগুলোর বিরুদ্ধে কাজ করে? এটাও তোমরা ক্লাস 12-এই পড়েছো। ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। তাহলে 1, 2, 3। টাইফয়েডের সঙ্গে কিন্তু নয়। পার্টুসিস মানে কিন্তু হুপিং কাশি, মনে রাখতে পারো। চলো, পালস পোলিও প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন ইন্ডিয়া, মানে পালস পোলিও যে প্রোগ্রামটা হয়, ওই যে পোলিও খাওয়ানো, OPV, সেই OPV প্রোগ্রামটা কবে থেকে ভারতে চালু হয়েছিল? মোটামুটি সবাই জানে এটা কম বেশি, 1995 সালে। অসুবিধা একমাত্র হবে এই যে অ্যাক্ট গুলো বা এই যে তোমার যে এজেন্সি গুলো আছে তারা কবে থেকে পথ চলা শুরু করে, এই যে সালগুলো আছে, এই সালগুলোতে অসুবিধা হতে পারে। চলো, বাকি কিন্তু অসুবিধা হওয়ার জায়গা নেই। ইন্ডিয়া ওয়াজ ডিক্লেয়ার্ড পোলিও ফ্রি ইন, অর্থাৎ ভারতকে পোলিও ফ্রি ঘোষণা করা হয় কত সালে? 2014 সালে। মিশনটার নাম কি? যে মিশনের মাধ্যমে এটা হয়েছিল সেই মিশনের নাম হচ্ছে ইন্দ্রধনুষ।
সেই মিশনের নাম ইন্দ্রধনুষ। ঠিক আছে, এইটাও প্রশ্ন আসতে পারে যে ভারত পোলিও ফ্রি হয়েছিল কোন মিশনের মাধ্যমে, সেই মিশনের নাম হচ্ছে ইন্দ্রধনুষ মিশন। চলো 39-এ, হুইচ প্রোগ্রাম ইজ রিলেটেড টু এইচআইভি অর এইডস কন্ট্রোল? কোন কর্মসূচি এইচআইভি বা এইডস কন্ট্রোলের নিয়ন্ত্রণের জন্য? এটা হবে এনএসিপি। ঠিক আছে, এটার উত্তর হবে এনএসিপি। ঠিক আছে, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রাম। এটাকে নিয়ন্ত্রণ বা এটা রেগুলেট করে কি? এটা রেগুলেটেড বাই, এটা মোটামুটি তোমরা অ্যাড দেখে থাকবে, আমি যে সংস্থাটার নাম এখন লিখবো সেটা হচ্ছে ন্যাকো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 1992 থেকে স্টার্ট হয়েছিল, 1992 থেকে। এবার ধরো তোমাকে বললো যে এই পার্টিকুলার যে অপশন বি তে যেটা আছে তার পুরো নাম। তো ন্যাশনাল প্রিভেনশন তোমরা বুঝতেই পারছো, এটা থেকে ন্যাশনাল প্রিভেনশন প্রোগ্রাম। তাহলে হচ্ছে সি থেকে আমরা কি পাবো? সি থেকে আমরা পাবো হচ্ছে ক্যান্সার, সি থেকে আমরা পাচ্ছি ক্যান্সার। ডি থেকে পাচ্ছি আমরা ডায়াবেটিস, ডি থেকে আমরা পাচ্ছি ডায়াবেটিস। এই সি থেকে আমরা পাচ্ছি কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ। আর এই এস থেকে কি পাচ্ছি? স্ট্রোক। আবার যদি এটা জিজ্ঞেস করে, এটা হচ্ছে লেপ্রোসির জন্য, ন্যাশনাল প্রোগ্রাম অফ এরাডিকশন লেপ্রোসি মানে কুষ্ঠ রোগের জন্য। চলো আজকের লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ মিশন ইন্দ্রধনুষ? তো এটা আমি অলরেডি একটা কোশ্চেনের সময় তোমাদেরকে বলে দিলাম। তো এটার উত্তর আমাকে কমেন্ট করো, এইটার উত্তর আমাকে কমেন্ট করো। ঠিক আছে, এটাও কিন্তু 2014, 2014 একটা কিন্তু মিশন, যে মিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য। ঠিক আছে, তাই এটা আমাকে কমেন্ট করো। দুটো জিনিস আমাকে কমেন্ট করতে বলেছি, অবশ্যই তোমরা এই দুটো কমেন্ট করবে। দুটো কমেন্ট মানে দুটো প্রশ্নের উত্তর কমেন্ট করতে হবে। কটা কমেন্ট করতে হবে? 10টা। তবেই কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আশা করবো এই সময় তোমরা প্রত্যেকেই ভিডিও দেখবে এবং তোমরা উত্তরটা দেবে। পিডিএফ কিন্তু টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে কিছুক্ষণ পরে, ভিডিও আপলোডের কিছুক্ষণ পরেই তোমরা টেলিগ্রামে কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। চলো এই পর্যন্তই। এবার যদি আমরা শিডিউলটা দেখে নিই, তাহলে আমাদের বায়োলজি মক টেস্ট হয়ে গেল, হেলথ অ্যাপটিটিউডের মক টেস্ট হয়ে গেল। কালকে কেমিস্ট্রির 25টা প্রশ্ন তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব, যেখান থেকে কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের পরীক্ষায় আসার মতো বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং এই টপিক হ্যাকটা আমি লাইভ করানোর চেষ্টা করব। ঠিক আছে, এই টপিক হ্যাক যে কি কি টপিক তোমরা পড়ে যাবে, এই টপিক হ্যাকটা আমি লাইভ করানোর চেষ্টা করবো। তো আজকের এই পর্যন্ত, সবাইকে থ্যাংক ইউ। এবং অবশ্যই যদি তুমি চ্যানেলে নতুন হও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও। এবং যদি ভালো লাগে একটি লাইক করে দিও এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো যেগুলো আমি কমেন্ট করতে বললাম। চলো শেষ করি।